সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে যার যার বাড়িতে অবস্থান করছো, তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। এখানে এটা ক্লাস 6 থেকে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তো আমরা বইয়ের যে গতানুগতিক আলোচনা বা রুল আছে আমরা সেভাবে আগাবো না, আমরা জাস্ট একটু শর্ট টেকনিকের মাধ্যমে আগাবো। যেহেতু তোমাদের সবার কাছেই বই আছে, তোমরা বই থেকে হেল্প নিবে। তো প্রথমে আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই টার্মটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা একটু বোর্ড লক্ষ্য করো যে বোর্ডে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে কোন জিনিসগুলো একটা সেন্টেন্সের কি পুরোটাই পরিবর্তন হয় নাকি একটা সেন্টেন্সের মধ্যে কোন বিষয়গুলো পরিবর্তন হয়। তো যে বিষয়গুলো পরিবর্তন হয় আমি শুধু সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তোমরা বাসায় এই টেকনিক ফলো করে তোমরা বাসায় দেখবে, আরও বেশি বেশি উদাহরণ দেখবে। তো তোমরা একটু বোর্ড খেয়াল করো। প্রথমেই দেখো যে অনলি বা অ্যালন, এটার ব্র্যাকেটের মধ্যে পার্সন অবলিক আল্লাহ এটা দেওয়া আছে। অর্থাৎ পরের আবার 2 নম্বর দেখো অনলি ব্র্যাকেটের মধ্যে থিং লেখা আছে, আবার অনলি 3 নম্বর যেটা অনলি ডান্সের নাম্বার লেখা আছে। তো অনলি এমন একটা অ্যাডভার্ব, অর্থাৎ এটি যার পাশে বসে শুধু তাকেই বোঝায়, নির্দিষ্ট করে তাকেই মডিফাই করে। শুধু আমি যদি এরকম বলি, দেখো তোমাদের বইয়ে আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে অনেক লোক আছে, শুধু সেই এই কাজটা করতে পারে। তাহলে এই অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সের কিন্তু পুরোটাই চেঞ্জ হয় নাই। অর্থাৎ এখানে অনলির পরিবর্তে আমরা নাউন ভার্ব লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে অনলি যার পাশেই বসে শুধু তাকেই নির্দিষ্ট করে বোঝায়। তাহলে এখানে দেখো অনলির পরে হি পার্সন আছে, তাহলে পার্সন থাকলে কি বোঝায় বা কর্তা বোঝালে নাউন ভার্ব। এরপরে অনলির পরে যদি বস্তু থাকে, কোনো বস্তু, যেমন আমি যদি বলি যে এখানে হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস, তার মাত্র কিছু সংখ্যক খেলনা আছে, তাহলে এখানে অনলিটা শুধু টয়েসের আগে বসছে, অন্য কিছুকে এখানে নির্দিষ্ট করে বোঝায় নাই। তাহলে টয়েস এটা বস্তু, তাহলে কি হবে এখানে অনলির পরিবর্তে নাথিং বাট। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে পরবর্তী পরিবর্তনগুলো লক্ষ্য করো যে সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড দেওয়া থাকবে, তো সেখানে আমরা বোথের পরিবর্তে নট অনলি, এবং যেখানে অ্যান্ড আছে সেখানে বাট অলসো বসাবো। অনুরূপভাবে 5 নম্বর দেখো যেখানে ট্রু আছে সেখানে আমরা সো বসাবো, যেখানে টু আছে সেখানে আমরা দ্যাট বসাবো। হ্যাঁ, এখন দ্যাট যেহেতু একটি রিলেটিভ প্রোনাউন, তো তোমরা এর আগে অবশ্যই জেনেছো আমার আগের লেকচার থেকে যে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের পরে ক্লোজ বসে। ক্লোজ কি? যেটার মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দ্যাটের পরে আমাদেরকে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বসিয়ে এটা পরিবর্তন করতে হবে। এরপরে দেখো 6 নম্বর অ্যাজ সুন অ্যাজ, এটার জায়গায় কী হবে? নো সুনার হ্যাড ডট ডট দেন। আচ্ছা, এইভাবে তোমরা পরিবর্তনগুলো দেখো। তো একেবারে শেষের দিকে কি আছে দেখো যে মাস্ট থাকলে কি হবে? ক্যান নট বাট। হ্যাভ টু, এটাও ক্যান নট বাট। আচ্ছা, মাস্ট এটার যেহেতু কোনো আমরা এটার পাস্ট ফর্ম বলতে পারতেছি না, এটার অল্টারনেটিভ আমরা বলতে পারি হ্যাভ টু। তো হ্যাভ টু ইউজ করলে যেটা হয় যে হ্যাভ টু এর আমরা এটাকে পাস করতে পারবো যে হ্যাড টু। তাহলে যদি এটা হ্যাড টু দেওয়া থাকে তাহলে কুড নট পাস্ট টেন্স লিখতে হবে, আর মাস্ট থাকলে ক্যান নট বাট লিখতে হবে। এরপরে অল, এভরি প্লাস নাউন যদি এরকম দেওয়া থাকে সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করবো? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব ডট ডট, অথবা দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু, হুয়ের পরে একটা নেগেটিভ ইনফরমেশন আসবে, অর্থাৎ নেগেটিভ পরের মানে হুয়ের পরের অংশটুকু নেগেটিভ হবে। তো হু প্লাস ডাজ নট ডট ডট, অথবা নো প্লাস নাউন প্লাস অপোজিট অফ ভার্ব, এরপরে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের সম্পূর্ণ সেন্টেন্সকে পরিবর্তন করা লাগে না, এখানে যে নির্দিষ্ট কিছু বিষয় পরিবর্তন হয়। তোমরা যদি এই বিষয়গুলো লক্ষ্য করো তাহলে তোমরা সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করতে পারবে।
আর আরেকটা বিষয়, এই সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তোমরা সেন্টেন্সের অর্থগুলো অবশ্যই মনে রাখবে, যে বাংলা অর্থ যদি তোমরা মনে রাখো সাথে সাথে, তাহলে তোমাদের এই পরিবর্তনটা মনে থাকবে যে একটা এই সেন্টেন্সটার বাংলা কি, আগে বাংলা কি ছিল, এখন বাংলা কি হয়। যেমন আমি একটা যদি বলে দিই, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধু সেই কাজটা করতে পারে, তাহলে এটা যদি আমরা এরকম করি, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে সে ছাড়া কেউ এই কাজটা করতে পারে না। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার বা ফরমেশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু অর্থটা চেঞ্জ হয় নাই। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় তোমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবে, যেন অর্থের কোনো পরিবর্তন না হয়, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তোমরা ইংরেজির পাশাপাশি বাংলা অর্থটা বুঝে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করার চেষ্টা করবে। আশা করি বন্ধুরা তোমাদের বাসায় সবার কাছে তোমাদের বই আছে, তোমরা বই থেকে এই বিষয়গুলো দেখে নেবে। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই শর্ট টেকনিক ফলো করে তোমরা সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারবে। তো এই আজকের মতো এখানেই, এরপরে আমরা পরবর্তী পার্ট নিয়ে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরবর্তী যে অংশটা তোমাদের সবচেয়ে কঠিন মনে হয়, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা আমিও মানে এরকম একটা তোমাদের শর্ট টেকনিক দেখাই দেবো, যে আসলে শর্ট আমরা যদি একটা টেকনিকের মাধ্যমে এটা শিখতে পারি, তাহলে আমাদের এটা মনে থাকবে। অনেকের কাছে বিষয়টা কঠিন মনে হয়, তাহলে আমি এরপরে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এরকম আমি টেকনিক নিয়ে পরবর্তী পার্টে আসছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করছো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা অনেকের কাছেই খুব কঠিন মনে হয়। আসলে আমরা রুল পড়তে গেলে বা বইয়ে যে রুলগুলো আছে সেই অনুযায়ী পড়তে গেলে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আমরা যদি একটা টেকনিক ফলো করি, তাহলে আমাদের কাছে এই জিনিসটা অনেক সহজ হয়ে যেতে পারে। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমি লিখে রাখছি ক্লোজ বাক্যাংশ। তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো বোঝার জন্য অবশ্যই তোমাদের এই ক্লোজ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তো আমি ইতিপূর্বে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে যে লেকচার আলোচনা করেছিলাম, সেখানে তোমরা ক্লোজ সম্পর্কে জানতে পেরেছো যে ক্লোজ হচ্ছে বাক্যাংশ যার মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায়, যে এটা প্রেজেন্ট টেন্স বা এটা পাস্ট টেন্স বা এটা ফিউচার টেন্স। আমরা যদি এরকম কোনো ভার্ব দেখে টেন্স নির্ণয় করতে পারি, তাহলে এটাই হবে ফাইনাইট ভার্ব। তাহলে ক্লোজ হতে হলে তার মধ্যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে বন্ধুরা আমি আরেকবার একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে যে কোনটা মেইন ক্লোজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। একটা বাক্যের মধ্যে একাধিক অংশ থাকতে পারে, তো সেখান থেকে আমরা আগে চিনবো যে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লোজ চিনতে পারি, তাহলে বাকি অংশটুকু মেইন ক্লোজ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ক্লোজের পূর্বে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়াই, হোয়েন, হোয়ার, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশন যেমন ইফ, সিন্স, বিকজ, দো, অলদো, টিল, আনটিল, লেস, আনটিল, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরকম আরও যত আছে, যেমন অ্যাজ ইফ, অ্যাজ দো। তো এগুলো যে অংশের পূর্বে থাকবে সেই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি অংশটা হচ্ছে মেইন ক্লোজ। তোমরা একটু বোর্ড খেয়াল করো যে ইফ হি কামস আই শ্যাল গো দেয়ার। তাহলে ইফ এটা হচ্ছে একটা কনজাংশন, এটা এই অংশের পূর্বে আছে। তাহলে ইফ হি কামস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই শ্যাল গো দেয়ার এটা হচ্ছে মেইন ক্লোজ। দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করো, আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। তাহলে এখানে হু এটা রিলেটিভ প্রোনাউন, এটা এই অংশের আগে আছে। তাহলে হু ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই নো দ্য ম্যান এটা হচ্ছে মেইন ক্লোজ। শিক্ষার্থীবৃন্দ, আমি গতানুগতিক আলোচনা করব না, অর্থাৎ তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো যে একটা সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় শুধু কোন অংশটা কাটাছেঁড়া করতে হবে বা কোন অংশটা পরিবর্তন করতে হবে, তোমরা এতটুকু জানলে তোমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা বিষয়টা একটু খেয়াল করো। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখছি, যে when the thief saw the police he ran away। এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমরা ইতিপূর্বে আমরা শিখেছি যে বাক্যাংশের যে অংশের পূর্বে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় সাবঅর্ডিনেট ক্লোজেই শুধু কাটাছেঁড়া হবে, মানে পরিবর্তন হবে।
মেইন ক্লোজে কোনো কাটাছেড়া হবে না। মেইন ক্লোজে যদি পরিবর্তন হয় তাহলে শুধু সাবজেক্টটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ সাবজেক্ট যদি নাউন থাকে সেক্ষেত্রে নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে। তো আমরা এই বিষয়টি খেয়াল করি, আরেকবার রিপিট করি, যেটা হচ্ছে যে চেঞ্জটা হবে শুধু সাবঅর্ডিনেট ক্লোজে। তাহলে আমাকে প্রথমে চিনতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা। তাহলে এখানে দেখো হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, যখন চোর পুলিশকে দেখলো, তাহলে দেখো এখানে হোয়েন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা এই অংশের আগে আছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমি সংক্ষেপে লিখলাম এ সি সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ran away এটা হচ্ছে মেইন ক্লোজ। তাহলে দেখো এটাকে তোমরা যদি চেঞ্জ করো তাহলে এটা কি হতে পারে, মানে এখানে আমরা যেটাকে সিম্পল করি, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ এটাকে আমাকে ফ্রেজে রূপান্তর করতে হবে, এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব রাখা যাবে না, আর এইটা কোনো পরিবর্তন হবে না। মেইন ক্লোজ যা আছে তাই, হি ran away এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি আমি দেখো এটাকে কি করতে পারি, যখন চোর পুলিশকে দেখলো সে হি ran away সে দৌড়ে পালালো, তাহলে আমরা এরকম বলতে পারি, আমরা দেখি ইংরেজি থেকে বাংলাটা যদি করতে পারি যে চোর পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো, তাহলে এটা আমরা কি করতে পারি, দেখো এখানে যে মেইন ভার্বটা আছে স, এটার প্রেজেন্ট ফর্ম ছিল সি। আমরা যদি এরকম করি যে সিইং দ্য পুলিশ, যে পুলিশকে দেখা মাত্রই কে পালালো, এখানে ছিল প্রোনাউন আর এখানে ছিল কি দাতিভ নাউন। তাহলে আমরা কি করব, এই প্রোনাউনের পরিবর্তে আমরা নাউনটা বসাতে পারি, যে সিইং দ্য পুলিশ দাতিভ ran away। তো বন্ধুরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় সাবঅর্ডিনেট যে অংশটা আছে সাবঅর্ডিনেট ক্লোজটা কাটাছেড়া হবে, পরিবর্তন হবে। মেইন ক্লোজে পরিবর্তন হলে শুধু সাবজেক্টটা পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, শুধু এই পরিবর্তনটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা যদি এই নিয়মটা ফলো করি বা এই টেকনিকটা ফলো করি তাহলে আমাদের জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে এইটা আমরা লিখতে পারি সিইং দ্য পুলিশ, সিইং দ্য পুলিশ। তা পুলিশকে দেখার কাজটা কে করছে, এখানে দা থিফ আছে, এখানে আছে কি হি। তাহলে আমরা নাউন নেব না প্রোনাউন নেব, সিম্পল সেন্টেন্সে তো সাবজেক্টই একটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাউনকে অগ্রাধিকার দেব। তাহলে সিইং দ্য পুলিশ দা থিফ ran away। তোমরা পরের সেন্টেন্সটা খেয়াল করো, এটা একটা বড় সেন্টেন্স। অনেক সময় তোমরা বড় সেন্টেন্স দেখলে ঘাবড়ে যাও বা তোমরা আনইজি ফিল করো যে এখানে এত বড় সেন্টেন্স, এটা আমি কিভাবে পরিবর্তন করব। তা এখানেও দেখো যে এখানে একটা বাক্যের দুইটা অংশ আছে, যে এখানে সাবঅর্ডিনেট ক্লোজটা যদি আমরা প্রথমে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, যেহেতু আবহাওয়া ছিল অনেক ঠান্ডা, দেয়ার ওয়াজ নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি। তো তুষার আবৃত দেশে বা তুষার ঢাকা দেশে কোনো প্রাণী অথবা কোনো পাখি দেখা যায় নাই। তাহলে এখানে দেখো সিন্স এটা হচ্ছে একটা কনজাংশন, তাহলে এটা এই অংশের পূর্বে আছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর বাকিটা হচ্ছে মেইন ক্লোজ। তাহলে একটু খেয়াল করো যে আমাদের মেইন ক্লোজে তেমন একটা পরিবর্তন হয় না, আমাদের পরিবর্তন হবে কোথায়, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ এখানে দেখো এখানে বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে একটা মূল ভার্ব ছিল স, এখানে হচ্ছে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে। তাহলে এখানে দেখো তোমরা বইয়ে তোমাদের অনেক নিয়ম লেখা আছে, যে আমরা এটা কি লিখতে পারি, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বা ঠান্ডা থাকার কারণে তুষার ঢাকা দেশে কোনো পাখি বা প্রাণী দেখা যায়নি। তাহলে আমরা শুধু এই ওয়াজ এটার পরিবর্তে বিং বসিয়ে দিব, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, কমা এরপরে এই মেইন ক্লোজটা যে বাকি অংশটা আমরা এটা পরে অ্যাড করে দেব। আমাদের পরিবর্তন তাহলে কি হলো, খুব কি আহামরি পরিবর্তন হয়েছে না। তাহলে আমরা এই টেকনিক ফলো করে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। দেখো আমি কিন্তু এখানে তেমন একটা পরিবর্তন করিনি বা এখানে রুল টু রুল মুখস্থ করিনি,
তো তোমাদের বইয়ে তো অনেক অসংখ্য রুল দেওয়া আছে, তা আমরা এই রুল টু রুল শিখবো না, আমরা বইয়ের উদাহরণ বা বইয়ের নিয়মগুলো দেখবো, পাশাপাশি আমরা এই টেকনিকটা ফলো করব। আচ্ছা, তৃতীয় সেন্টেন্সটা একটু আমি দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম করো বা কঠোর কাজ করো তাহলে জীবনে সফল হতে পারবে। এখানেও এই সেন্টেন্সেরও দুইটা অংশ আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো কোন অংশের পূর্বে রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন আছে। দেখো ইফ এটা হচ্ছে একটা কনজাংশন, তাহলে এটা যদি এই অংশের পূর্বে আসে তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লোজ আর বাকিটা মেইন ক্লোজ। তাহলে আমাদের পরিবর্তনটা হবে কোথায়? পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লোজে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে জীবনে সফল হতে পারবে। তাহলে তোমরা যে হয়তো বইতে রুল এরকম অনেক রুল পড়েছো, তাহলে কঠোর পরিশ্রম করে তুমি জীবনে সফল হতে পারবে। তাহলে আমরা এটা কি দিয়ে শুরু করতে পারি? তাহলে এটা দেখো যে এখানে যেহেতু মেইন ভার্ব আছে, তাহলে আমরা এটা কি দিয়ে এটা দিয়ে শুরু করি, বাই, কোনো কিছু ধারা বা কোনো কিছু মাধ্যমে, বাই বা উইথ। তাহলে বাই যেহেতু প্রিপোজিশনের পরে বারবার আসলে আইনি যোগ করতে হয়, তাহলে বাই ওয়ার্কিং, বাকি অংশ ছিল হার্ড, তাহলে বাকি কিছু লেখা না বাই ওয়ার্কিং হার্ড, এরপরে মেইন ক্লোজ যা ছিল তুমি এটা এখানে বসিয়ে দিলেই আমাদের পরিবর্তনটা হয়ে গেল যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রমের দ্বারা বা কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে উন্নত করতে পারো। তো বন্ধুরা এই বিষয়টি কি এখন খুব জটিল মনে হচ্ছে? নিশ্চয়ই না। তোমরা একটা সেন্টেন্সে প্রথমে খেয়াল করবে যে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা। সাবঅর্ডিনেট ক্লোজটা তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে এই নিয়মে তোমরা সেটা সিম্পল হোক বা কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড হোক, তোমরা বাকিগুলো এই নিয়মে সমাধান করতে পারবে। আশা করি তোমাদের এই ছোট্ট লেকচারটি তোমাদের কিছুটা হলেও উপকৃত আসবে। তোমাদের বাসার বই থেকে তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবে। আশা করি তোমাদের কাছে বিষয়টি আর কঠিন মনে হবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হয়তো আর অন্য কোনো নতুন ক্লাস নিয়ে আসব। তো সে পর্যন্ত তোমরা সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।